আরটিএন নিউজ লাইভ চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ইরানের সরকার পতনে বিপ্লবী গার্ডের উপর হামলার আহ্বান রেজা পালভর ইরানের। জানাবো ইরানের জয় আসছে, যুদ্ধের জন্য ইরানকে অস্ত্র দিয়েছে চীন। এবং সর্বশেষ জানাবো ভারতের ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত শিশু পড়েছিল রাস্তায়, ট্রাকের মাছ লুট করেছিলেন মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরানের সরকার পতনে বিপ্লবী গার্ডের উপর হামলার আহ্বান রেজা পালভর ইরানের। ইরানের শেষ শাহেদ ছেলে রেজা পালভর ইরানের সরকার পতনে বিশ্বকে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন পুরো বিশ্ব যেন বিক্ষোভকারীদের সহায়তা করে। এর অংশ হিসেবে বিপ্লবী গার্ডের উপর হামলা চালাতে বলেছেন তিনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবে, এটি হবেই নাকি হবে না প্রশ্ন সেটি নয়, পতন কখন হবে প্রশ্ন হলো সেটি। তিনি বিপ্লবী গার্ডের উপর সার্জিক্যাল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। রেজা বলেছেন, বিপ্লবী গার্ডের উপর হামলা চালালে আমাদের কাজ আরও সহজতর হবে এবং আরও প্রাণহানি আটকানো যাবে। গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, এরপর এক সপ্তাহের ব্যবধানে এটি সহিংস রূপ ধারণ করে। গত বৃহস্পতি ও শুক্রবার রেজা পালভবের কথায় হাজার হাজার মানুষ রাজপথে নামেন, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী এটি শক্ত হাতে দমন করে। ইরান সরকার জানিয়েছে শত্রুদের প্ররোচনায় দাঙ্গাবাজরা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। রেজা পালভি আজকে সংবাদ সম্মেলনে বলেছেন তিনি ইরানে ফিরবেন এবং দেশটির সংবিধান পরিবর্তন করবেন। তিনি দাবি করেন ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর হামলা চালাতে চায়নি, তাই সরকার অন্য দেশ থেকে মিলিশিয়াদের এনে বিক্ষোভ দমন করেছে। ইরানে পরবর্তীতে কে নেতা হবেন এমন প্রশ্ন করা হলে রেজা পালভি বলেন, এটি ইরানের মানুষ ঠিক করতে হবে, আমি শুধু তাদের স্বাধীন হতে সহায়তা করছি। ইরানের জয় আসছে, যুদ্ধের জন্য ইরানকে অস্ত্র দিয়েছে চীন। ইরান যুক্তরাষ্ট্র সংঘর্ষের নতুন উত্তাপ। ইরানের আকাশে ছিল এক অদ্ভুত নীরবতা, রাতের অন্ধকারে মাত্র 2টি বিমান দেখা গেছে আকাশে এবং উড়ছে শুধু মাহানিয়ারের 2টি ফ্লাইট। পুরো দেশের বাকি বাণিজ্যিক ট্রাফিক জ্যামে রইল। বিশেষজ্ঞরা বলছেন এটি অস্বাভাবিক নয়, কারণ আঞ্চলিক উত্তেজনার কারণে বিমান চলাচল প্রায় বন্ধ। এই 2 ফ্লাইট এসেছে দক্ষিণ চীনের গুয়াংজু এবং শেনজেন থেকে, লক্ষ্য সরাসরি তেহরান। মাহানিয়ারকে আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহ করছে। তারা অভিযোগ করে এই বিমান সংস্থা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকে অস্ত্র, সরঞ্জাম এবং অর্থ পাঠানোর কাজে যুক্ত। অবশ্য ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আকাশপথ বন্ধ, ইরানের সীমান্তে যুদ্ধের ছাপ। এই 2 ঘণ্টা বিশেষ অনুমতি ছাড়া কেউ উঠতে পারল না, সাধারণ যাত্রী, বাণিজ্যিক বিমান সবাই থেমে গেল। এ যেন আকাশে একটা অদৃশ্য যুদ্ধের ইঙ্গিত, কারণ সাম্প্রতিক সময়ে ইরানের বিমান চলাচল বারবার ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সেনা সংঘাত, নিরাপত্তা সতর্কতা সবই যেন বিমানগুলোকে দূরে সরিয়ে রাখে। চীনও এবার মাঠে নেমেছে, কিন্তু ছায়া খেলোয়াড়ের মতো। গত অক্টোবর থেকে চীন নীরবে সাহায্য করেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে। মার্কিন এবং ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে ইরান নিষেধাজ্ঞা অমান্য করে মিসাইল প্রযোজনা চালু করেছে। চীনের কাছ থেকে 2000 টনের সোডিয়াম পারক্লোরাইড এনেছে, যা মিসাইলের মূল উপাদান। এ যেন যুদ্ধের ছক এক পাত্রে তৈরি হচ্ছে। আকাশে শান্তি নেই, রাস্তায়ও নেই। উর্মিয়ায় বিক্ষোভকারীরা পুলিশ বাহিনীর সঙ্গে সামনাসামনি লড়ছে। কেউ অবরুদ্ধ রাস্তা থেকে ইট ছুড়ে দিচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ চিৎকার করছে ডেট টু দ্য ডিক্টেটর। কারাগারিতে গাড়ি ভেঙে রাখা হয়েছে, দেয়ালে লেখা ডেট টু কামিনি। এক এক শব্দ যেন মৃত্যুর ঝড়ের বার্তা। চীন সরাসরি যুক্তরাষ্ট্রকে বলল, আপনি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন, আন্তর্জাতিক আইন মেনে চলুন। রাশিয়া একসাথে যোগ করল, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড আন্তর্জাতিক নিয়ম ভিত্তিক ব্যবস্থাকে ধ্বংস করছে। আমরা তেহরানের পাশে রয়েছি। আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক আক্রমণ, কিন্তু তেহরানও পিছপা নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানালেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু সংলাপও খোলা আমাদের। আমাদের সেনারা সর্বোচ্চ প্রস্তুতিতে। যদি মার্কিন বা ইসরায়েল ভুল থাকে তাহলে আমরা কঠোরভাবে প্রতিক্রিয়া দেখাব। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নাগরিকদের সতর্ক করেছে, ইরান ছাড়ুন। এদিকে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের উপর হামলার রক্তমাখা ছবি দেখিয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি হুঁশিয়ারি টিভিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে এবার আর বুলেটে লক্ষ্যভ্রষ্ট হবে না।
তেহরানি এক শেষবৃত্ত অনুষ্ঠান চলার সময় ক্যাপশনে পার্সি ভাষায় বার্তাটি দেয় দেশটির টিভি চ্যানেল। ইসরায়েলের i24 নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্সে এই পোস্টটি শেয়ার করেন। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ইরান যদি কঠোরভাবে বিক্ষোভে দমন-পীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই চটেছে ইরান। 2024 সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পায় ট্রাম্প। কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল। ইরানকে নিয়ে মন্তব্যের ঝড়ে ট্রাম্পের সেই রক্তমাখা মুখ, মুষ্টিবদ্ধ হাত আর কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বুলেটের স্মৃতির ছবি সম্প্রচার করে মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে রাখল দেশটির টিভি চ্যানেল। ট্রাম্পকে দেওয়া এটি ইরানের সবচেয়ে স্পষ্ট হুমকি। তাহলে কি পুরনো অভিমান ভুলে নতুন বিপদের মুখে ইরান ও তুরস্ক একে অপরের আরও কাছাকাছি আসছে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। একদিকে তেহরানের রাজপথে চলছে সরকার বিরোধী স্লোগান, অন্যদিকে পর্দার আড়াল থেকেই বিক্ষোভে ইন্ধন যোগানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে। আর ঠিক তখনই ইরানের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে রিসেপ তাইয়েব এরদোয়ানের তুরস্ককে। তুরস্ক সরাসরি আঙুল তুলেছে তেল আভিভের দিকে। আঙ্কারার বক্তব্য স্পষ্ট, ইরানের বিক্ষোভকে পুঁজি করে দেশটির শাসন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। কিন্তু ইরানের ক্ষেত্রে আঙ্কারা বুঝতে পারছে এখানে নিরপেক্ষ থাকার সুযোগ নেই, কারণ ইরান তুরস্কের পূর্ব সীমান্তে একটি শক্তিশালী রাষ্ট্র। দীর্ঘদিন ধরে এই শক্তিশালী অঞ্চলে ভারসাম্য বজায় রেখেছে। এই ভারসাম্য ভেঙে গেলে কি হবে? প্রথমত, তুরস্ক একা হয়ে পড়বে। বর্তমানে তুরস্ক পশ্চিমা চাপ মোকাবেলা করছে ইরান, রাশিয়া এবং চীনের সঙ্গে। ভারসাম্য রেখে ইরান দুর্বল হলে সেই কৌশলগত গভীরতা হারাবে আঙ্কারারা। দ্বিতীয়ত, ইরান অস্থিতিশীল হলে শুরু হতে পারে নতুন করে শরণার্থীর ঢল, সীমান্ত নিরাপত্তার অবনতি, সশস্ত্র গোষ্ঠীর বিস্তার এবং আবার মাথাচাড়া দিতে পারে কুর্দি ইস্যু। এই সবকিছু সবচেয়ে বড় চাপ পড়বে তুরস্কের উপর। ফলে তুরস্ক শুধু নিরাপত্তার দিক থেকেই নয়, অর্থনৈতিকভাবেও দুর্বল হয়ে পড়বে। আর ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগাতে পারবে পশ্চিমা জোট। বিশ্লেষকরা বলছেন, ইরান দুর্বল হলে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো তুরস্কের উপর চাপ বাড়াতে পারবে। অস্ত্র সরবরাহের নতুন নিষেধাজ্ঞা আসতে পারে। আঞ্চলিক ইস্যুতে একতরফা শর্ত চাপিয়ে দেওয়া সহজ হবে। অর্থাৎ ইরান ভাঙলে শুধু তেহরান নয়, আঙ্কারারও কোণঠাসা হবে। এই কারণে সিরিয়া বা ইরাক ইস্যুতে মতবিরোধ থাকলেও ইরানের সার্বভৌমত্ব স্থিতিশীলতার প্রশ্নে আপাতত তেহরানের পাশেই দাঁড়াচ্ছে তুরস্ক। সব মিলিয়ে আঙ্কারার বার্তা খুব পরিষ্কার, ইরানে অস্থিরতা মানে শুধু একটি দেশের সমস্যা নয়, এটি গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ঝুঁকি। অস্থিরতার মাঝে এখন একটাই প্রশ্ন, খামেনি ক্ষমতা টিকে থাকবে নাকি একদিন পালাতে বাধ্য হবেন? খামেনি বলেন, আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলি, কর্মকর্তাদেরও কথা বলা উচিত, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলা অর্থহীন। এটা শত্রুর ষড়যন্ত্র, আমরা হার মানব না। ইরানে তো প্রতিবাদে মানুষ মারা গেছে। আপনি বলেছিলেন আমরা লকড অ্যান্ড লোডেড, মানে প্রস্তুত। তাহলে এই সীমারেখাটা কোথায় যেখানে যুক্তরাষ্ট্র এই প্রতিবাদে সরাসরি চড়াবেই? এই প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র বলে তারা বিষয়টি দেখছে, খুব কাছ থেকে নজর রাখছে। যদি আগের মতো মানুষ হত্যা শুরু হয় তাহলে ইরানকে খুব কঠোরভাবে জবাব দিতে হবে, এমন ইঙ্গিত দেওয়া হয়। এরই মধ্যে ইরানের ভেতরে সরকার ঘোষণা দেয় 20 মে থেকে একটি পরিকল্পনা কার্যকর হবে। জনগণের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দেওয়া হয়েছে, যাতে মানুষ মাসে মাসে তা দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। এই অর্থ জনগণকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকার দাবি করেছে সব ইরানি নাগরিকই এই অর্থ পেয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিদেশি মুদ্রার দাম অনিয়োজিতভাবে বাড়ছে, বিনিময়ের হারের কোনো স্থিরতা নেই, প্রতিদিন দাম ওঠানামা করছে। এর ফলে ব্যবসায়ী ও দোকানদাররা কাজ করতে পারছেন না। সরকার দাবি এটা স্বাভাবিক নয়, এটা শত্রুপক্ষের কাজ। সরকার বলছে শত্রুরা টাকা দিয়ে বা উস্কানি দিয়ে কিছু লোককে ব্যবসায়ীদের পেছনে লাগিয়েছে, যারা ইসলাম, ইরান এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সরকারের ভাষায় এখানে একটি পার্থক্য আছে। তারা বলে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা যায়, কর্মকর্তাদেরও উচিত তাদের সঙ্গে কথা বলা, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। দাঙ্গাবাজদের কঠোরভাবে দমন করতে হবে, শত্রুর সামনে মাথা নত করা হবে না। জনগণের সমর্থ হলে শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হবে।
এটাই সরকারের অবস্থান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন বলেন, আমরা শত্রুর কাছে মাথা নত করব না, তখন বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রকাশ্যে পাল্টা জবাব দেন, ইন ইওর ড্রিমস। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তোলে, কিন্তু ইরানের ভেতরে বিষয়টি শুধু কথার লড়াই নয়। দেশজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে খামেনি আরও কঠোর হন। তিনি প্রতিবাদকারীদের নাগরিক নয়, বরং দাঙ্গাবাজ বলে আখ্যা দেন, নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন দমন করতে। তিনি বিদেশি শক্তিকে দায়ী করেন এবং বলেন ইরান পিছু হটবে না। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব ইরানকে আরও চাপে রেখেছে। এই চাপ আরও বেড়ে যায় যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ইলন মাস্ক বলেন, এটা সব স্বৈরশাসকের জন্য বার্তা। ট্রাম্প প্রশাসন বলে তারা শক্তির মাধ্যমে শান্তি চায়। আমেরিকার ফার্স্ট নীতির কথা পুনরায় বলা হয়। কারা কাছ থেকে তেহরান ক্ষমতার পরীক্ষা চলছে। প্রশ্ন একটাই, ক্ষমতায় টিকে থাকতে ইরানের নেতৃত্ব কত দূর যাবে? ইরানের বিক্ষোভের 5টি বিষয় যা জানা জরুরি। ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, কিন্তু এগুলোর পেছনে কি কারণ এবং এগুলো কোথায় পৌঁছতে পারে? রিপোর্ট আল জাজিরার। জীবনযাত্রার খরচ নিয়ে উদ্বেগ বাস্তব। ইরান বিশ্বের সবচেয়ে সীমাবদ্ধ দেশগুলোর মধ্যে একটি। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশটির আমদানির উপর নির্ভরতা পরিস্থিতিকে আরও খারাপ করেছে এবং মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়িয়েছে খাদ্যপণ্যের দাম গড়ে গত বছরের তুলনায় 72% বেড়েছে। দুধের দাম এবছর 6 গুণ এবং অন্যান্য জিনিসের দাম 10 গুণেরও বেশি বেড়েছে। বিক্ষোভগুলো বড় আকারের।